হ্যালো এসএসসি 27-28 বেসের শিক্ষার্থীরা, সামনে তোমাদের প্রি টেস্ট ও অর্ধবার্ষিক পরীক্ষা। এসএসসি 27 বেসের শিক্ষার্থীদের হচ্ছে প্রি টেস্ট, এসএসসি 28 বেসের শিক্ষার্থীদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের জন্য আজকের ভিডিওতে রেখেছি সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টি করলে তোমরা ইজিলি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আজকের এই ওয়ান শট ক্লাসে তোমরা এই ভিডিওটি দেখলেই পুরো অধ্যায় কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা শুরু করি। প্রথমে এখানে একে দেয়া আছে কি খাদ্য পুষ্টি। খাদ্য পুষ্টি এখানে এটা দ্বারা কি বোঝায়? খাদ্য পুষ্টি দ্বারা এখানে বোঝায় যা দেহের পুষ্টি সাধন করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর পুষ্টি এখানে হচ্ছে এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে গৃহীত খাদ্য পরিপাক ও শোষিত হয়ে দেহের প্রতিটি কোষে শক্তি যোগায়। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো রেখেছি, যেগুলো সৃজনশীলে এবং নৈবিত্তিকে বেশি আসে। তাহলে এই ওয়ান শট ক্লাসটি করলে তোমরা সৃজনশীল প্লাস এমসিকিউতে ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। তাহলে তারপরে দেয়া আছে খাদ্যের উপাদান। এখানে খাদ্যের উপাদান দেয়া আছে মোট 6টি। আমরা জানি খাদ্যের উপাদান এখানে হচ্ছে মোট কতটি? 6টি। খাদ্যের উপাদান হচ্ছে এখানে 6টি। তাহলে খাদ্যের উপাদানকে আবার এখানে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে সহায়ক উপাদান। তাহলে মুখ্য উপাদান আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শর্করা, একটা আমিষ, একটা স্নেহ। সহায়ক উপাদান হচ্ছে এখানে ভিটামিন, তারপরে খনিজ লবণ এবং পানি। তাহলে মোট খাদ্যের উপাদান হচ্ছে এখানে 6টি। তাহলে এবার খাদ্যের মুখ্য উপাদানের ভূমিকাগুলো কি কি? যেমন এখানে শর্করা। শর্করার দ্বারা কি বোঝায়? শর্করা দ্বারা বোঝায় এখানে এটি দেহের প্রধান শক্তি উৎপাদনকারী উপাদান। যেমন কি কি হতে পারে? যেমন এখানে হতে পারে চাল, গম, আলু ইত্যাদি। তারপরে আমিষ। আমিষ জাতীয় কি কি হতে পারে? দেহের কোষের যেমন এখানে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। যেমন কি কি? যেমন এখানে মাছ, মাংস, ডাল। তারপরে এখানে স্নেহ ও চর্বি জাতীয়। স্নেহ বা চর্বি জাতীয় দেহে তাপ ও শক্তি উৎপাদন করে এবং ত্বক মসৃণ রাখে। তাহলে এবার হচ্ছে সহায়ক উপাদান। তাহলে সহায়ক উপাদানগুলো কী কী আছে? এখানে স্নেহ বা চর্বি দেহের তাপ শক্তি উৎপাদন করে এবং ত্বক ক্রিয়াকে মসৃণ রাখে। 3 নম্বর দেওয়া আছে এখানে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন হচ্ছে এখানে 2 প্রকার, পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে স্নেহে দ্রবণীয় ভিটামিন এখানে এ, ডি, ই এবং কে, এগুলো হচ্ছে স্নেহ দ্রব্য। আর পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং হচ্ছে ভিটামিন সি। আর স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এখানে ভিটামিন এ, ডি, ই এবং কে। তাহলে গুরুত্বপূর্ণ অভাবজনিত রোগ কি কি রোগ হতে পারে? এখানে ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন সি এর অভাবে হয় স্ক্যাবি রোগ, মানে দাঁতের মাড়ি ফুলে যায়। তারপরে সে ত্বক শুষ্ক। তারপরে ভিটামিন ডি এর অভাবে হয় শিশুদের রিকেটস রোগ, মানে হাড় বেঁকে যায়। আয়োডিন ও লৌহ। আয়োডিন লৌহের অভাবে গলগণ্ড এবং লৌহের অভাবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়। এবার 4 নম্বর টপিক হচ্ছে এখানে রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের মূল বিষয়। যেমন রাফেজ বা আঁশযুক্ত খাদ্যটা এখানে কি? শস্যদানা, ফলমূল বা সবজির অপ্রাচ্য সেলুলোজ অংশকে রাফেজ বলে। তাহলে পরীক্ষার সময় আসতে পারে রাফেজ কি বা আঁশযুক্ত খাদ্য কি? তাহলে তোমরা এই সংখ্যাটি দিবে। তারপরে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটি পানি শোষণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সরাসরি সাহায্য করে। একজন মানুষের প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। এটা এমসিকিউ হিসাবে আসতে পারে। প্রতিদিন কি পরিমাণ রাফেজ বা আঁশযুক্ত খাবার মানুষের খাওয়া উচিত? তাহলে 20 থেকে 30 গ্রাম, এটা এমসিকিউ হিসাবে আসবে। তারপরে আসতে পারে এখানে বিএমআই এর পূর্ণরূপ কি? বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা তোমরা ইংরেজিতে লিখবে। তারপর এখানে পরীক্ষায় গণিতের জন্য এই টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা শিখে রাখবে। এটা সংজ্ঞা কি হতে পারে? বিএমআই ইন্ডেক্স বা দেহের ভরসূচি। এটা বিএমআই ইন্ডেক্স বা দেহের ভরসূচিও এটা
বলা যায়। তাহলে এটা দ্বারা কি বোঝায়? মানুষের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য রক্ষার সূচক কি? তাহলে এখানে ওজনের সাথে কি হবে? এখানে উচ্চতার সামঞ্জস্য যে রক্ষার সূচকটা হবে সেটা হচ্ছে বিএমআই বা দেহের ভর সূচি। এটার একটা অঙ্ক আসতে পারে সৃজনশীলের গ হিসাবে। তোমরা সেই অঙ্কটিও তোমরা করবে। যেমন এখানে এই যে সূত্রটি কি থাকতে পারে? সূত্রটি মানদণ্ড আদর্শ বিএমআই হলো 18 থেকে 18.5 থেকে 24.9। তাহলে এটা এমসিকিউ হিসেবে আসতে পারে বা সংক্ষিপ্ত বা সৃজনশীলের ক হিসেবে আসতে পারে। যেমন আদর্শ বিএমআই মান কত? তাহলে এটা হল লিখবে তোমরা 18.5 থেকে 24.9 পর্যন্ত। এর কম হলে পুষ্টিহীনতা এবং বেশি হলে স্থূলতা নির্দেশ করে। এটাও নৈবিত্তিক হিসাবে আসতে পারে। কম হলে কি হয়? পুষ্টিহীনতা হয়, আর বেশি হলে স্থূলতা কি করবে? নির্দেশ করে। তারপরে 6 নম্বর টপিক হচ্ছে এখানে খাদ্য সংরক্ষণ ও প্রিজারভেটিভস। তাহলে এখানে ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 6% জলীয় দ্রবণ, যা খাদ্য সংরক্ষণে ব্যাকটেরিয়া আক্রমণ রোধ করে। তাহলে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট? এটা এমসিকিউ হিসেবে আসতে পারে 5 থেকে 6% জলীয় দ্রবণ, যা খাদ্য সংরক্ষণে ব্যাকটেরিয়া আক্রমণ রোধ করে। এগুলো এমসিকিউ প্লাস সৃজনশীল এবং সংক্ষিপ্ত হিসাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ওয়ান শট ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি কমপ্লিট করলেই তোমাদের পুরো প্রথম অধ্যায়টা কভার হয়ে যাবে। তারপরে রাসায়নিক প্রিজারভেটিভস সোডিয়াম। এখানে সোডিয়াম বেনজিক অ্যাসিড, তারপরে হচ্ছে এখানে ক্যালসিয়াম প্রোঅনান্ট, তারপর হচ্ছে ইত্যাদি খাদ্য দীর্ঘকাল তাজা রাখতে কি হয়? এটি ব্যবহৃত হয়। 7 নম্বর হচ্ছে তামাক, মাদকদ্রব্য ও এইডস। তোমরা এইডসের পূর্ণরূপটা শিখে নেবে। এখানে নিকোটিন, যেমন লেখা থাকতে পারে নিচের কোনটি তামাক? তাহলে এখানে 4টি অপশন দেওয়া থাকবে, যেমন নিকোটিন থাকতে পারে। তাহলে তোমরা সঠিক উত্তর করবে এখানে নিকোটিন। এই এমসিকিউটা পরীক্ষায় বারবার আসে। তামাকের প্রধান ক্ষতিকর উপাদান, যা রক্তচাপ বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি তৈরি করে। তাহলে এখানে ওই যে বহুপদী সমাপ্তি সূচক আসতে পারে, যেমন নিচের কোনটি করে? যেমন লেখা থাকবে 3টি অপশন, যেমন ক্ষতিকর উপাদান রক্তচাপ বাড়ায় 2, তারপরে 3 থাকতে পারে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। তাহলে এখানে উত্তর সঠিক দিবে তোমরা 3টি। তারপরে ড্রাগ আসক্তি মানে মাদক সেবন, মাদক দ্রব্যের উপর মানসিক ও শারীরিক নির্ভরশীল হয়ে পড়া, এটা হচ্ছে ড্রাগ আসক্তি। তাহলে এইডস এর পূর্ণরূপ, এই যে এইডসের পূর্ণরূপ হচ্ছে অ্যাকিউট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটি এইচআইভি নামক ভাইরাসের কারণে হয়। তাহলে বলবে যে এমসিকিউতে বলবে এইডসের নিচের কোনটির প্রধান বাহক বা বাহন? তাহলে এটা নিচে দিবে তোমরা এইচআইভি, যা মানুষের দেহের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়লে ভালো ধারণা পাবে, আর এগুলো বুঝে বুঝে পড়বে, তাহলে পরীক্ষায় ইজিলি উত্তর করতে পারবে। তারপরে এখানে গ এবং গহের জন্য তোমরা কি করবে? গতে হচ্ছে 3 মার্ক, গ হচ্ছে এখানে 4 মার্ক। এবার বিএমআই এর অঙ্ক আসতে পারে। তাহলে বিএমআই এর অঙ্ক তোমরা কিভাবে দিবে? বিএমআই এর অঙ্ক থাকতে পারে, যেমন এখানে আরিফ সাহেবের ওজন 85 কেজি এবং উচ্চতা 165 সেন্টিমিটার। তিনি ইদানিং অল্পতেই হাঁপিয়ে ওঠেন এবং অলসতা অনুভব করেন। অন্যদিকে তার বন্ধু সময়ের উচ্চতা 1.7 মিটার এবং ওজন 65 কেজি। এই কথাটা উদ্দীপককে থাকতে পারে। তাহলে তোমরা বিএমআই এর সূত্রের মাধ্যমে এই অঙ্কটি তোমরা করবে। তারপরের টপিক হচ্ছে এখানে কোন কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয়, তা প্রতিরোধ ও প্রতিকারের উপায়। তাহলে তা কিভাবে প্রতিরোধ করব এবং প্রতিকার এর উপায় খুঁজবো, সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে 1 নম্বর হচ্ছে যেমন ভিটামিন এ, যেমন অভাবজনিত কোনো ঘাটতি থাকলে সেখানে ভিটামিনের ঘাটতি থাকলে সেখানে রোগের সৃষ্টি হয়। যেমন ভিটামিন এ, 1 নম্বর ভিটামিন এর অভাবে হয় কি রোগ? রাতকানা রোগ। এটা কিভাবে বুঝবো? দীর্ঘমেয়াদী হবে, এটা হয় জের পথেলোমিয়া হতে পারে, যেমন চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়।
এটা হচ্ছে ভিটামিনের এর অভাবে। তাহলে লক্ষণ কীভাবে বুঝবো? অল্প আলোতে বা রাতে চোখে ঝাপসা দেখা বা একবারেই দেখতে না পাওয়া। তাহলে এটা বুঝবো যে লেখা থাকবে যে গ নম্বর প্রশ্নে কোন ভিটামিনের অভাবে হয়েছে। তাহলে লিখবো যে ভিটামিন এর অভাবে। এগুলো এবার এটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা উপায় মানে ভালো থাকা যায় সেটা তোমরা গ নম্বর প্রশ্নে এটা ব্যাখ্যা দিবে। আর গহ নম্বর প্রশ্ন থাকবে এটা থেকে কিভাবে প্রতিরোধ এবং প্রতিকারের উপায় পাবো। তাহলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবে, তারপরে কি কি খেলে কিভাবে থাকলে কিভাবে চললে ভালো করবে তা পুরোটা ঘ নম্বরের ভিতরে এটা তোমরা আলোচনা করবে। তারপরে এটার প্রতিকার কি? রোগ হলে করণীয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে। খাদ্য তালিকায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার বাড়াতে হবে। তাহলে খাদ্য তালিকায় যে ভিটামিন এ যুক্ত খাবার আছে তাহলে আমরা নিজে দেখবো সেগুলো। তারপরে প্রতিরোধ কি? গর্ভবতী মা ও শিশুকে নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, তাহলে শিশু অন্ধ হবে না। তারপরে এগুলোর উৎস কি? ভিটামিন এ এর উৎস কি কি থাকতে পারে, কি কি খেলে এগুলো পরিত্রাণ পাবো আমরা? তাহলে ছোট মাছ, মলা, ডেলা, তারপরে লিভার বা কলিজা, তারপরে এখানে হচ্ছে ডিম, গাজর, পাকা আম, মিষ্টি কুমড়া এবং সবুজ শাকসবজি। এগুলোতে রয়েছে প্রচুর ভিটামিন এ। এগুলো নিয়মিত খেলে ভিটামিন এ এর ঘাটতি পূরণ হবে। এগুলো তোমরা ঘ নম্বরের ভিতরে আলোচনা করবে। তারপরে 2 নম্বর টপিক হচ্ছে এখানে ভিটামিন ডি। ভিটামিন ডি এর কারণে কি হয়? ভিটামিন ডি এর কারণে হচ্ছে শিশুদের রিকেটস বা বয়স্কদের অস্টিওমিলেসিয়া রোগ হয়ে থাকে। মানে রিকেটস মানে এখানে কি হয়? এখানে শিশুদের হাড় বেঁকে যায়। তাহলে লক্ষণ কীভাবে বুঝবো? হাড় নরম হয়ে যাওয়া। রিকেটস রোগ মানে হচ্ছে ভিটামিনের ডি ঘাটতি থাকলে কি হবে? হাড় নরম হয়ে যাওয়া, পায়ের হাড় বেঁকে যাওয়া এবং গিঁট ফুলে যাওয়া এটা বয়স্ক লোকদের বেশি হয়। তাই এটা বৈজ্ঞানিক ভাষায় লিখছে অস্টিওমেলেসিয়া, গিঁট ফুলে যাওয়া। এবার কিভাবে এটা প্রতিকার পাবো? ডাক্তারের পরামর্শ নেব প্রথমে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ, হাড়ের ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস। প্রতিদিন সকালের নরম সূর্যালোকে, এখানে সূর্যতে ভিটামিন ডি পাওয়া যায়। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? তাহলে ভিটামিন ডি। প্রতিদিন সকালের নরম সূর্যালোক বা রোদে 10 থেকে 15 মিনিট শরীর ম্যাসাজ বা খেলাধুলা করা সূর্যের আলো ত্বকের ভিটামিন ডি তৈরি করে। এটার উৎস কি? এবার কি কি খেলে ভিটামিন ডি এর ঘাটতিগুলো পূরণ হবে? ডিমের কুসুম, দুধ, মাখন, সামুদ্রিক মাছ এবং মাছের তেল। 3 নম্বর হচ্ছে এখানে ভিটামিন সি। এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ভিটামিন সি অভাবজনিত রোগ, এটা হচ্ছে স্ক্যাবি বা দাঁতের মাড়ি ফুলে যাওয়া। বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এটা হচ্ছে ভিটামিন সি। এটা উদ্দীপক হিসেবে আসতে পারে, যেমন একজন ব্যক্তির নাম দেওয়া থাকবে দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা স্ক্যাবি বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখলে বুঝবো যে এটা কোন ভিটামিনের ঘাটতি রয়েছে? ভিটামিন সি এর ঘাটতি রয়েছে। তাহলে লক্ষণগুলো কি কি থাকতে পারে? এখানে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁত আলগা হয়ে যাওয়া এবং শরীরের যে কোনো ক্ষত শুকাতে দেরি হওয়া। এই লক্ষণগুলো দেখলে বুঝবো যে এটা ভিটামিন সি এর ঘাটতি রয়েছে। এবার এটা থেকে প্রতিকার কিভাবে লিখবো আমরা? প্রতিকার হচ্ছে এখানে তীব্র অভাব হলে ডাক্তারের পরামর্শে ভিটামিন সি ট্যাবলেট খাওয়া, টক জাতীয় ফল সরাসরি কাঁচা চিবিয়ে খাওয়া, রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাহলে এটা প্রতিরোধ কিভাবে করব? এটা প্রতিরোধ হচ্ছে এখানে প্রতিদিনের খাবারে যে কোনো একটি সাইট্রাস বা টক ফল রাখা। যেমন টক ফলের ভিতরে প্রচুর পরিমাণে এখানে ভিটামিন সি রয়েছে। তাহলে ভিটামিন সি এর উৎসগুলো কি কি থাকতে পারে? কোন কোন ফলগুলো বা কী খাবারগুলো খেলে এখানে ভিটামিন সি এর ঘাটতিগুলো পূরণ হবে? যেমন আমলকি, লেবু, পেয়ারা, কমলা, জাম্বুরা, টমেটো এবং কাঁচামরিচ। এই খাদ্যগুলো খেলে ভিটামিন সি এর ঘাটতিগুলো পূরণ হবে। এবার আমরা দেখি 4 নম্বর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন কি? বি কমপ্লেক্স নৈমিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আসে। যেমন বেরি রোগ কোন ভিটামিনের হয়? ভিটামিন বি কমপ্লেক্স। তারপরে লেখা থাকতে পারে চা পাতায় কোন ভিটামিন রয়েছে? ভিটামিন বি কমপ্লেক্স। চা পাতা এটাও নৈমিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আসে। তারপরে বেরি রোগ, তারপরে সে বৃষ্টিতে কোন ভিটামিনের রয়েছে? তারপরে ভিটামিন বি কমপ্লেক্স। তারপরে ভিটামিন বি কমপ্লেক্স কয়টা থাকতে পারে? প্রধানত 3টা। একটা বি1, একটা বি2, একটা হচ্ছে বি12। তাহলে অভাবজনিত রোগ কি কি হতে পারে? বেরি রোগ হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও রোগ হতে পারে বেরি রোগ। তারপরে মুখে ও ঠোঁটে ঘা হতে পারে এবং রক্ত শূন্যতা
হতে পারে, এগুলো দেখা দেয়। তাহলে এগুলো দেখলে বুঝবো যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি এর ঘাটতি রয়েছে। এবার লক্ষণ কি, লক্ষণগুলো দেখবো কিভাবে, যেমন একটা উদ্দীপকে একটা ব্যক্তির নাম দেয়া থাকবে, যেমন লেখা থাকবে যে হাত পা অবশ হওয়া, তারপরে ঠোঁটের কোণায় বা জিহ্বায় ঘা হওয়া, চামড়া খসখসে হওয়া, এগুলো হচ্ছে ভিটামিন বি এর ঘাটতি। এগুলো দেখলে আমরা বুঝবো যে এটা ভিটামিন বি এর ঘাটতি রয়েছে। এবার প্রতিকার কিভাবে এটা থেকে প্রতিকার পাবো, প্রতিকার ও প্রতিরোধ, ডেকি ছাটা, চাল বা লাল চালের ভাত এবং লাল আটার রুটি খাওয়া, সবুজ শাকসবজি, কলিজা, দুধ, ডিম এবং চীনাবাদাম নিয়মিত খাদ্য তালিকায় রাখা। তাহলে এই খাদ্যগুলো খেলে ভিটামিন বি এর ঘাটতিগুলো পূরণ হয়ে যায়, যাতে রোগ প্রতিকার ও প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে এখানে মাদকাসক্তি প্রতিকার ও প্রতিরোধ, কীভাবে মাদকাসক্তি প্রতিকার ও প্রতিরোধ করব তা এই ক্লাসের মাধ্যমে তোমরা জানবে। প্রথমেই ১ নম্বর হচ্ছে মাদকাসক্তি প্রতিকারের উপায়, কিভাবে মাদকাসক্তি থেকে প্রতিকার হয়। মাদকাসক্তি হচ্ছে মাদকে আসক্ত হওয়া, বিভিন্ন ড্রাগসের মাধ্যমে মাদককে আসক্ত হওয়া। তাহলে মাদকাসক্তি প্রতিকারের উপায় হচ্ছে, মাদকাসক্তি প্রতিকার বলতে বোঝায়, মাদকাসক্তি প্রতিকার বলতে কি বোঝায়, কেউ ইতিমধ্যে মাদকে আসক্ত হয়ে পড়লে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বৈজ্ঞানিক বা সামাজিক পদক্ষেপ সমূহই হচ্ছে মাদকাসক্তি প্রতিকারের উপায়। তাহলে এটা চিকিৎসা কি, চিকিৎসা ও ডিউক্সিফিকেশন। আসক্ত ব্যক্তিকে হঠাৎ ড্রাগ দেওয়া বন্ধ করলে তীব্র শারীরিক কষ্ট হয়, তাই অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে হাসপাতালে বা রিহ্যাব সেন্টারে রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে শরীর থেকে মাদকের বিষাক্ত উপাদান দূর করতে হয়। এটা মনস্তাত্ত্বিক চিকিৎসা বা কাউন্সেলিং। মাদকাসক্তি ব্যক্তিরা তীব্র মানসিক হতাশায় ভোগেন, তাই এটা সাইকোথেরাপির মাধ্যমে তাদের আত্মবিশ্বাস আনা হয় এবং ড্রাগস ছাড়াই যে সুন্দর জীবন সম্ভব তা বোঝানো হয়। তারপরে এটার হচ্ছে পুনর্বাসন। পুনর্বাসনটা কীভাবে দিতে হয়, চিকিৎসা শেষে রোগীকে সমাজে পুনর্বাসিত করতে হবে। তাকে কোনো বৃত্তিমূলক বা কারিগরি কাজ, যেমন কম্পিউটার চালানো, হস্তশিল্প শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে সে আবার একা বা অলস হয়ে মাদকের দিকে ঝুঁকে না পড়ে। এগুলো তোমরা গর্বিতে সুন্দরভাবে ব্যাখ্যা করে সুন্দরভাবে খাতায় লিখবে। পারিবারিক সহমর্মিতা। পারিবারিক সহমর্মিতার প্রতিকারের সবচেয়ে বড় হাতিয়ার হলো পরিবার। আসক্ত ব্যক্তিকে অপরাধী বা ঘৃণার চোখে না দেখে তাকে একজন মানসিক রোগী হিসেবে বিবেচনা করে ভালোবাসা ও সহানুভূতি দিয়ে আগলে রাখতে হবে। এটা হচ্ছে প্রতিকার। এবার আমরা দেখব মাদকাসক্তির প্রতিরোধ, কিভাবে এগুলো প্রতিরোধ করব, মানে বন্ধ করা যায় এগুলো কিভাবে। তাহলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, প্রতিকারের চেয়ে এখানে প্রতিরোধটাই উত্তম, মানে এগুলো যে চোরাচালান এগুলো বন্ধ করা। এই নীতি মেনে সমাজ যেন নতুন করে কেউ মাদকের দিকে ঝুঁকে না পড়ে, তার জন্য গৃহীত পদক্ষেপসমূহ হলো প্রতিরোধ ব্যবস্থা। তাহলে প্রথম হচ্ছে পারিবারিক ও নৈতিক শিক্ষা। মাদক প্রতিরোধের প্রথম দুর্গ হলো পরিবার। পরিবার থেকে একটা লোক খারাপ হবে না ভালো হবে তা নির্ধারণ করে। ছোটবেলা থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা এবং ভালো মন্দের পার্থক্য শেখাতে হবে। সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, পিতামাতাকে সেদিকে বন্ধুত্বপূর্ণ নজর রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে সামাজিক সচেতনতা ও আন্দোলন। পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। লিফলেট বিতরণ, পোস্টারিং এবং সেমিনারের আয়োজন করতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পর্যাপ্ত খেলার মাঠ, লাইব্রেরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার, যেমন নাটক, বিতর্ক সুযোগ তৈরি করতে হবে। তারপরে আইনের কঠোর প্রয়োগ। যদি এটাকে কন্ট্রোল করা না যায় তাহলে আইনের পদক্ষেপের মাধ্যমে, যেমন আইনের সহায়তার মাধ্যমে দেশে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যারা মাদক চোরাচালান, উৎপাদন ও বিক্রির সাথে জড়িত তাদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মাদকের ভয়াবহ কুফল, যেমন লিভার নষ্ট হওয়া, ক্যান্সার, মানসিক বিকৃতি ও অকাল মৃত্যু তুলে ধরে নিয়মিত তথ্যচিত্র বা বিজ্ঞাপন প্রচার করতে হবে। তাহলে এটি সহজেই বন্ধ করা সম্ভব হবে। এগুলো প্রতিকার এবং প্রতিরোধ করা সম্ভব হবে।
এবার আমরা দেখব ডায়াবেটিস টপিকসটা, এটা থেকেও প্রশ্ন প্রায় সময় আসে। তাহলে ডায়াবেটিসের লক্ষণ ও করণীয়, উদ্দীপকে দেয়া থাকবে, উদ্দীপকটা দেখে আমরা বুঝবো যে এটা কি ডায়াবেটিস না অন্য কোনো রোগ। তাহলে কীভাবে বুঝবো যে এটা ডায়াবেটিস হয়েছে ওই ব্যক্তির? এক নাম্বার হচ্ছে এখানে ডায়াবেটিস রোগের প্রধান লক্ষণসমূহ কীভাবে বুঝবো। যেমন উদ্দীপকে সাধারণত কোনো ব্যক্তির মধ্যে নিচের শারীরিক পরিবর্তন বা লক্ষণগুলো উল্লেখ থাকে যা দেখে রোগটি সহজেই কী করা যায়, শনাক্ত করা যায়। যেমন ঘন ঘন প্রস্রাব, যেমন লেখা থাকবে কোনো ব্যক্তির নাম, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের ব্যাগ হয়। তারপরে হচ্ছে কারণ কিডনি রক্ত থেকে অতিরিক্ত শর্করা বের করে দিতে চায়। তারপরে 2 নম্বর থাকতে পারে অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা লাগা, শরীর থেকে প্রচুর পানি বের হওয়া, যাওয়ার তীব্র তৃষ্ণা পায় এবং কোষে গ্লুকোজ ঢুকতে না পারায় বারবার ক্ষুধা লাগে। তারপরে হঠাৎ ওজন হ্রাস পাওয়া, পর্যাপ্ত খাওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়াই শরীরের ওজন দ্রুত কমতে শুরু করে। তারপরে এখানে থাকতে পারে ক্লান্তি ও দুর্বলতা অনুভব, এটা নৈবিত্তিক হিসেবে এমসিকিউ উদ্দীপক হিসেবে থাকতে পারে। যেমন ক্লান্তি ও দুর্বলতা, যেমন খাবারে গ্লুকোজ রূপান্তরিত হলে তা কোষে শক্তি উৎপাদন করতে পারে না, ফলে শরীর সবসময় ক্লান্ত থাকে। তারপরে ক্ষত শুকাতে দেরি হওয়ার এই লক্ষণ দেখলেও বুঝবো যে ডায়াবেটিস রোগের লক্ষণ। তারপরে এটা কি হতে পারে, শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত হলে তা সহজে শুকাতে চায় না, বারবার ত্বকে ইনফেকশন হয়। তারপরে হচ্ছে ঝাপসা দৃষ্টি হলেও ঝাপসা দৃষ্টি হলেও বুঝবো যে আমরা এটা ডায়াবেটিস রোগের লক্ষণ। রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে চোখের লেন্সের উপর প্রভাব পড়ে, ফলে চোখে ঝাপসা দেখা যায়। তারপরে হাত পা অবশ ভাব, অনেক সময় হাত ও পায়ে জিজি দৌড়ে বা সুই ফোটার মতো অসার অনুভূতি হয়। এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়, ডায়াবেটিস হলে আমরা এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব তো আমরা দেখে নিই। ক নম্বর হচ্ছে ডায়েট কন্ট্রোল করতে হবে। যেমন খাবারের কিছু নিয়ন্ত্রণ আছে, ওইগুলো মেনে চলতে হবে। যেমন মিষ্টি জাতীয় যে খাবার, যেমন চিনি, গুড়, কোমল পানীয় এবং ফাস্টফুড পুরোপুরি বর্জন করতে হবে। এগুলো ডায়াবেটিস অবস্থায় খাওয়া চলবে না। তারপরে ভাত, আলু এবং গমের মতো শর্করা জাতীয় খাবার পরিমাণ মতো বা কম খেতে হবে। খাদ্য তালিকায় শাকসবজি, টক ফল এবং আঁশযুক্ত খাবারকে কী বলে, রাফেজ। তারপর বেশি পরিমাণে রাখতে হবে। খ নম্বর ডিসিপ্লিন, মানে শৃঙ্খলাময় জীবন, মানে নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন হাঁটা বা শরীরচর্চা, প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট দ্রুত হাঁটতে হবে অথবা কায়িক পরিশ্রম করতে হবে, যা শরীরের ইনসুলিন কার্যকারিতা বাড়ায়। তাহলে এখানে ইনসুলিনের ঘাটতির কারণে কি হয়, এখানে ডায়াবেটিস রোগ হয়। এটা এমসিকিউ হিসাবে আসতে পারে। ওজন নিয়ন্ত্রণ, বডি মাস ইনডেক্স অনুযায়ী দেহের ওজন সবসময় আদর্শ মানে হতে হবে। তাহলে বডি মাস ইনডেক্সের আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.9 পর্যন্ত, এটা এমসিকিউ হিসাবে আসবে। ধরে রাখার চেষ্টা করতে হবে। ধূমপান ও মদ্যপান বর্জন, যে কোনো ধরনের মাদক ও তামাক গ্রহণ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। হচ্ছে ডোজ বা ওষুধ ও চিকিৎসা। তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে। টাইপ 1 ডায়াবেটিস হলে চিকিৎসকের নির্দেশ মতো নির্দিষ্ট মাত্রায় ইনসুলিন ইনজেকশন নিতে হবে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়মিত ট্যাবলেট বা ওষুধ সেবন করতে হবে। তাহলে এগুলো তোমরা যদি ভালোভাবে শিখে রাখতে পারো, তাহলে এবং এর উত্তর তোমরা ইজিলি করতে পারবে। আর কোন উদ্দীপক পড়ে তোমরা উদ্দীপক পড়ে সহজেই বুঝতে পারবে কোনটা কোন রোগের লক্ষণ, তারপর ওই নামটি লিখবে, তারপরে ব্যাখ্যা দিবে। আর নম্বর হচ্ছে পুরো কথাটা, পুরো তথ্যটা তোমরা আলোচনা করবে, খারাপ দিক এবং ভালো দিক আলোচনা করবে। তাহলেই তোমরা পরীক্ষায় ইজিলি নাম্বার তুলতে পারবে। তাহলে ধন্যবাদ সবাইকে।